আপনার জুলাই সনদ নিয়ে মতামত কি? আমার মতামতটা আসলে পার্টিকুলার জুলাই সনদ নিয়ে না। আমার কাছে মনে হয় যে জুলাই সনদ নিয়ে আলোচনা করা বা বাংলাদেশের সমসাময়িক রাজনীতির সমস্যাকে আলোচনা করা, এটা আসলে মূল জায়গায় আলোচনাটা নেয় না। আমাদের মূল প্রবলেমটা হলো আমাদের রাষ্ট্রের প্রবলেম। এই যে জুলাই সনদ নিয়ে যে প্রবলেমটা আপনি দেখতেছেন, এটা রাষ্ট্রের প্রবলেমের জায়গা থেকে তৈরি হচ্ছে। আমি একটু আগে বলতেছিলাম যে আমরা যা চেষ্টা করছি সেটা হলো যে ওই যে গাছে কলম করার যে চেষ্টা করা হয় সেই ব্যর্থ চেষ্টাটা করছি। রিয়ালিটি হলো যে কলোনিয়াল যে স্ট্রাকচারটা আছে, যে শেকড় যে কাণ্ড আছে সেই কাণ্ডটা রেখে দিয়ে এখানে আমরা বিভিন্ন জিনিস গ্রাফট করার চেষ্টা করতেছি। সো বিভিন্ন জিনিস কেটে এনে সাম্য মানবিক মর্যাদা এই ধরনের জিনিসপত্র বসানোর চেষ্টা করছি বা জুলাই সনদ বসার চেষ্টা করছি, কিন্তু মূল স্ট্রাকচারটা আপনি রেখে দিচ্ছেন। সো আমাদের সমস্যাটা হলো পোস্ট কলোনিয়াল স্টেটটাই। এই পোস্ট কলোনিয়াল স্টেটের সমস্যাটাকে ডিল না করে আপনি এইসব সুপারফিশিয়াল জিনিসপত্র দিয়ে লাভ নাই। বা আমি সহজে উদাহরণ দিয়ে যদি বলি, আপনি মনে করতেছেন বিষয়টা একটা গাড়ি, বাট বিষয়টা আসলে একটা ট্রেন। তো গাড়ির ক্ষেত্রে আপনি মনে করছেন যে গাড়ি যদি চোর চালায় বা গাড়ি যদি একটা খারাপ লোক চালায়, সে গাড়ি চালায় যাবে মদের বারে। আর গাড়ি যদি মনে করেন একটা খুব ভালো মানুষ চালায়, সে গাড়ি নিয়ে চালায় যাবে মক্কায়, কথার কথা। কিন্তু এটা আসলে গাড়ি না, এটা একটা ট্রেন। সো ট্রেনে সাধু চালাক বা চোর চালাক, ট্রেনের রেল লাইন যেভাবে তৈরি করা হয়েছে ট্রেন ওই জায়গাতেই যাবে, সে অন্য কোনো জায়গায় যেতে পারবে না। সো আমাদের পোস্ট কলোনিয়াল যে স্টেটটা আছে এটাই আলটিমেটলি ঠিক করেছে বারবার কি হচ্ছে। আমি আপনাকে এটা এক্সপ্লেইন করি। আমরা এখন ডিপ স্টেট নিয়ে অনেক আলোচনা করি, রাইট? হুম। সো ডিপ স্টেটের কারণে সংস্কার হয় না, ডিপ স্টেট প্রতি বিপ্লব করছে, এটসেট্রা এটসেট্রা, অনেক ধরনের রেটরিক আছে। ডিপ স্টেট আসলে কি? ডিপ স্টেট হলো রাষ্ট্রের ওই অংশটা যেটা স্থায়ী, যেটা চেঞ্জ হয় না, রাইট? কন্টিনিউলি যেটা টিকে থাকে। সো এটা হলো আমলাতন্ত্র, এটা হলো প্রশাসন, পুলিশ প্রশাসন বা প্রশাসনিক অন্যান্য জিনিসগুলো, এটা হলো আর্মড ফোর্সেস, এবং এটা হলো ব্যবসায়ীদের একটা অংশ। আমি সব ব্যবসায়ী বলবো না, দের আর গুড। মিডিয়ারও একটা অংশ। হ্যাঁ, ব্যবসায়ীদের অনেক ভালো মানুষ আছে ব্যবসায়ীদের মধ্যে যারা দিনের জন্য বা মানুষের জন্য কাজ করেন, বাট ব্যবসায়ীদের ডেফিনেটলি একটা অংশ। এবং ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স যেটা, সিভিল সোসাইটি এলিট যারা, যেটার মধ্যে মিডিয়া পড়ে এবং অন্যান্য জিনিসপত্রগুলো পড়ে, এরা তো তো এই জিনিসপত্রটা, এই নেক্সাসটা তৈরি হয়েছে কখন, কিভাবে তৈরি হয়েছে দেখেন। ফিরিঙ্গিরা যখন এখানে দেওয়ানি পাইলো, তখন তাদের যে কার্যকলাপ এগুলো প্রপারলি চালানোর জন্য তাদের ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হলো, তাদের ট্যাক্স কালেক্টরের প্রয়োজন হলো, তাদের কেরানির প্রয়োজন হলো। অর্থাৎ তাদের যে লুটপাট, তাদের যে শোষণ, এটা প্রপারলি করার জন্য, লুটের হিসাব রাখার জন্য, লুটের টাকা বিদেশে পাঠানোর জন্য, এই জিনিসগুলো প্রপারলি চালানোর জন্য তাদের একটা ব্যুরোক্রেসির প্রয়োজন ছিল। এই ব্যুরোক্রেসিটার ধারাবাহিকতা হলো আপনার বাংলাদেশের বর্তমান আমলাতন্ত্র। আমাদের পূর্বপুরুষদের লাইনে রাখার জন্য, তারা যেন ফিরিঙ্গির বিরুদ্ধে কিছু না বলে, তারা যেন কথা ঠিক মতো মানে, তারা যেন ট্যাক্স ঠিক মতো দেয়, তারা যেন পিটানো যায়, তারা যেন লাইনে রাখান যায়, এই জন্য তারা কিছু লাঠিয়াল বাহিনী তৈরি করলো। সেটা হলো আপনার কি? পুলিশ পুলিশ। বাহিনী। এবং তারা কিছু মার্সেনারি বাহিনী তৈরি করলো তাদের জন্য। বিদেশি প্রভু তাদের স্বার্থের জন্য ফাইট করে, বাট বাহিনীটা দেশের মানুষদের দিয়ে তৈরি করা। তারা কিছু মার্সেনারি বাহিনী তৈরি করলো। এটা হলো রয়্যাল ইন্ডিয়ান আর্মি, যেটা সরি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, যেটা সেটার ফোর রানার। প্রথম বিশ্বযুদ্ধে 1.3 মিলিয়ন ইন্ডিয়ান ফাইটার্স ফাইট করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2.5 মিলিয়ন ইন্ডিয়ান, সাবকন্টিনেন্টের আর কি, ইন্ডিয়ান বলতে উপমহাদেশের মানুষ ফাইট করছে। ফর হোয়াট? তাদের স্বার্থে মার্সেনারিজ হিসেবে সে ফাইট করছে মোস্টলি। কিছু রিলিজিয়াস রিজন ছিল, ওটা সাইড আলোচনা, বাট মার্সেনারিজ হিসেবে তারা ফাইট করছে। এখানকার যে এলিটটা তৈরি হয়েছিল, তারা কিভাবে তৈরি হয়েছিল? কোম্পানির অনুগত, ফিরিঙ্গিদের অনুগত কিছু লুটেরা মহাজন তৈরি হয়েছিল, তারা তাদের আনুগত্য করতো, তাদেরকে হেল্প করতো, বুঝাই দিত এভাবে 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 করেন স্যার, কাজ ঠিক মতো হবে। লাইক ম্যাপ দিত, শত্রুকে সে ম্যাপটা দিত, কারণ শত্রুর জন্য তো এই এলাকাটা অপরিচিত। তো শত্রুকে সে এলাকা চিনাই দিত। এই ভূমিকা থাকা কিছু মহাজন, লুটেরা মহাজন ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে একটা জমিদার ক্লাস তৈরি হইলো, যারাও ব্রিটিশের অনুগত। এইভাবে এখানে একটা বিজনেস এলিট তৈরি হইলো। এই নেক্সাসটা শুরু কিন্তু কলোনিয়াল টাইমে। এবং এই জন্য আপনি দেখেন, আপনি যখন একটা এইতে যান, বাংলাদেশের সাধারণ মানুষের সাথে আমলাতন্ত্রের বিহেভিয়ারটা কেমন, মানে সাধারণ গ্রামের একটা মানুষ, সে যখন সচিবালয়ে যদি যায় বা সরকারি কোনো অফিসে যায়, তার সাথে আচরণটা কেমন হয়? বলা হয় যে এরা হলো জনগণের সেবা করে, এরা জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী, অর্থাৎ জনগণের কর্মচারী। কিন্তু রিয়ালিটি হইলো এরা জনগণকে প্রজা হিসেবেই দেখে। কারণ আলটিমেটলি তারা ওই সিস্টেমের আন্ডারে কাজ করতেছে, যে সিস্টেমটা তৈরি হয়েছিল এই জনগণকে প্রজা হিসেবে দাবায় রাখার জন্য, এই জনগণকে শোষণ করার জন্য। আপনি যখন দেখেন যে জনগণের সেবক হিসেবে পুলিশকে বলা হয়, বাট পুলিশ রাস্তাঘাটে মানুষকে চড়থাপ্পড় দিতেছে, আপনি নাগরিককে তো এটা করার কথা না, তাদের লজিকেই করার কথা না। তারাই ল ফলো করে না। এই যে ওয়ারেন্ট ছাড়া ধরা, প্রপার কগনিজেবল অফেন্স ছাড়া ধরে নিয়ে যাওয়া, এরকম অনেক বিষয় আছে যেগুলো বাংলাদেশের স্টেট মেশিনারি এই জিনিসগুলা মানে না, যেগুলো আমরা সবচেয়ে, এটা সবচেয়ে ব্লেটেন্ট রূপটা হলো যে আয়না ঘর এবং ক্রস ফায়ার। বাট এটা তো একটা প্লেগের মতো প্রবলেম যেখানে আছে। আপনি সংবিধানের কথা আসেন, যে এইখানে সাংবিধানিক শাসন শুরু কখন? 1857 সালে যখন সিপাহীদের মহা অভ্যুত্থান, এটা যখন ব্যর্থ হলো, সিপাহী জনতার মহা অভ্যুত্থান, তখন ভিক্টোরিয়ার নামে ফরমান জারি হলো। এটা তো এখানে সাংবিধানিক শাসনের সূচনা।
তো এই সাংবিধানিক শাসন হলো প্রজা হিসেবে আপনাকে দাবায় রাখার জন্য। আমাদের এখনকার যে সংবিধান আছে, আমাদের যে লজ আছে, এগুলোর কন্টিনিউয়েশন। এবং এই জন্য আপনি দেখবেন এটার যে ভাষাটা, এটা মানুষ কিন্তু বোঝে না। এটার ভাষাটা ট্রান্সলেটেড ভাষা, এটা চিন্তাটা ট্রান্সলেটেড চিন্তা, রাইট? আপনি ওইখান থেকে এটা গ্রাফট করতেছেন এইখানে। এখনো কিছু লো সেই কলোনিয়াল ইয়ার আছে, যেমন সিআরপিসি পুরা জিনিসটাই কলোনিয়াল স্ট্রাকচারের উপর আপনি জাস্ট কিছু জিনিসপত্র চেঞ্জ করছেন। এবং এখনো যখন চেঞ্জ করতেছেন, এই চেঞ্জটার জন্য আপনি আপনার রেফারেন্স হিসেবে কি নিচ্ছেন? কমন লো। আপনি রেফারেন্স নিচ্ছেন বেসিক্যালি ওয়েস্টকে। সো আপনি ইদার ফ্রেঞ্চ জায়গা থেকে নিচ্ছেন, অথবা ব্রিটেন থেকে নিচ্ছেন, অথবা আমেরিকা থেকে নিচ্ছেন। আমি আপনার একটা এক্সাম্পল দিই। বাংলাদেশে যখন এই যে 2023 সালে ট্রান্সজেন্ডারদের একটা ল তৈরি করার কথা ছিল, অলমোস্ট পাস হয়ে যাচ্ছিল, এই লটা ড্রাফট করা হয়েছে ব্রিটেনে ট্রান্সজেন্ডারদের ব্যাপারে যে ল হয়েছিল 2004-এ। আমার আরেকটা বই আছে অবক্ষয়কাল, সেখানে আমি এটা বিস্তারিত আলোচনা করছি। সেইটাকে মূলত নিয়ে লাইক কপি পেস্ট করা, কিছু জায়গায় চেঞ্জ করে দিয়ে, কিছু ওয়ার্ড প্লে করে, হিজরা, তৃতীয় রঙ্গি, এরকম কিছু ওয়ার্ড প্লে করে। বাট মূলত সেটা মিনিং, আপনি আপনার মূল কাঠামোটা হলো ব্রিটিশদের কাঠামোটা কপি পেস্ট করা। আর আপনি যখন নতুন কিছু অ্যাড করেন, সেটাও আপনি এখন ওয়েস্টের থেকে নেন। এখন হয়তো ব্রিটেনের থেকে না নিয়ে আমেরিকার থেকে নেন, বা ফ্রান্সের থেকে নেন। আমাদের এখানে পলিটিক্যাল পার্টি যেগুলো, আমাদের এখানে ব্রিটিশ শাসন যখন শুরু হলো, আমাদের পূর্বপুরুষরা রেজিস্ট করছিলেন। রেজিস্ট্যান্স প্রথমে ছিল কি, যারা এস্টাবলিশ পলিটিক্যাল পাওয়ার তাদের, সো সিরাজউদ্দৌলা বা টিপু সুলতানের মতো মানুষরা, তারা ব্যর্থ হইলেন। তারপরে এখানে ইসলামিস্ট রিভাইভালিস্ট যেসব মুভমেন্ট ছিল, তারা চেষ্টা করলো বিদ্রোহ করার। সো ফকির মজনু শাহ, নুরুদ্দিন, তাদের যেই জনযুদ্ধ যেটা ছিল সেটা, তরিকায় মুহাম্মদিয়া, তাদের যে আন্দোলন, মিন্নি ইসরায়েল তিতুমির, তাদের যে আন্দোলন, হাজি শরীয়তুল্লাহ, তাদের যে আন্দোলন, সাদিকপুরি ওলামায়ে কেরাম, তাদের যে জিহাদ, দেওবন্দি ওলামায়ে কেরাম, তাদের যে আন্দোলন, রাইট, এটসেট্রা, তারা কন্টিনিউ রেজিস্ট করার চেষ্টা করছেন, রাহিমাহুল্লাহ। এগুলো যখন ব্রিটিশরা দেখলো, এবং এটার একদম কালমিনেশন হলো কখন, সিপাহী মহাভ্যুত্থানের সময়, সিপাহী জনতা মহাভ্যুত্থানের সময়। এটার পর ব্রিটিশরা কি করলো, তারা বললো যে না, এভাবে তো হয় না, এদেরকে একটা আউটলেট দেওয়া উচিত। সো বৈধ বিরোধিতার একটা জায়গা দেওয়া উচিত। সো সেই জায়গা থেকে কিন্তু এখানকার পলিটিক্যাল পার্টিগুলো তৈরি। এখানকার পলিটিক্যাল পার্টিগুলো, ব্রিটিশ আমলে যে পলিটিক্যাল পার্টিগুলো তৈরি হয়েছিল, এগুলোর কাজটা কি? সরকারের অনুমতি নিয়ে সরকার একটু সমালোচনা করা, সরকারের অনুমতি নিয়ে সরকার একটু বিরোধিতা করা, যে স্যার আমি কিন্তু কালকে আপনার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলবো। এটাই তো 1838 সালে ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। তাদের কাজটা হলো যে ব্রিটিশের সাথে দেন দরবার করা, যে জমির ট্যাক্স একটু কমায় দেন, এইটা করেন সেইটা করেন। এই ধারাবাহিকতায় আপনি 1885 সালে কংগ্রেস হয়েছে। কংগ্রেস কি করছে? অ্যালান অক্টেভিয়ান হিউম, আপনার বইয়ে পড়ছেন, রাইট? আমাদের সময় বইতে ছিল, আপনাদের সময় আছে কিনা জানি না। এটার উদ্দেশ্য কি? উচ্চ বর্ণের লোকদের কিছু মানে স্বার্থ রক্ষা করা, সরকারের সাথে দেন দরবার করা। এবং পলিটিক্যাল পার্টিগুলো কন্টিনিউ কিন্তু সেটাই করে আসছে। এই পলিটিক্যাল পার্টিগুলো কন্টিনিউ এটাই করছে। কংগ্রেস যেহেতু ম্যাসিভলি হিন্দু ডমিনেটেড ছিল এবং হিন্দুদের স্বার্থ দেখতেছিল, এটা কাউন্টার ওয়েট হিসেবে মুসলিম লীগকে তৈরি হইতে হয়েছে। এবং এখানে নির্বাচন হয়েছে কখন, চিন্তা করে দেখেন। এখানে প্রথম নির্বাচন হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধে এইখানকার এলিটদের সাপোর্টটা ব্রিটিশদের দরকার ছিল, কারণ তাদের সৈন্য দরকার ছিল, তাদের অর্থ দরকার ছিল। তখন কংগ্রেস, মুসলিম লীগ দুটাই এই ওয়ার এফোর্টকে সাপোর্ট দিছে, এই শর্তে যে ক্ষমতার একটা ভাগ দিতে হবে। সো এই ক্ষমতার ভাগ দেওয়ার জন্য, সেলফ গভর্নেন্স, এইটার জন্য আপনি দেখবেন যে এখানে প্রথম নির্বাচন হয়েছে ডায়ারকি নামে, সীমিত আকারে গণতন্ত্র, যে কিছু জিনিসপত্র ব্রিটিশদের হাতে রয়ে যাবে, ইম্পর্টেন্ট সব জিনিসপত্র, আর অল্প কিছু বিষয়ে নেটিভদেরকে সুযোগ দেওয়া হবে। এবং সেখানেও সবাই আবার ভোট করতে পারতো না। সো নির্বাচনের শুরুটা কিন্তু কেন? ক্ষমতার ভাগাভাগির জন্য। আমাদের পুরা জিনিস আমি যা বললাম, যে মনে করেন ডিপ স্টেট বলতে আমরা আজকে যা বুঝি, আমলাতন্ত্র, বিজনেস এলিট, যেগুলোকে আমরা এখন অলিগার্ক বলি, প্রশাসন, আর্মড ফোর্সেস, এই সবগুলার শুরুটা কিন্তু কলোনিয়াল টাইমসে। এবং কলোনিয়াল টাইমসের যে ডাইনামিকগুলা, এগুলো সব কিন্তু এখন এগুলোর মধ্যে আপনি দেখবেন। সংবিধানের ক্ষেত্রে আপনি এটা দেখবেন, পলিটিক্যাল পার্টিগুলোর ক্ষেত্রে আপনি এটা দেখবেন। 47-এর পর যেটা হলো, ব্রিটিশরা চলে গেল, অর্থাৎ ফিরিঙ্গি ডিরেক্টলি এখন আর কন্ট্রোলে নাই। পাওয়ারটা তখন গেল ডিপ স্টেট এবং পলিটিক্যাল ক্লাস, এই দুটার মধ্যে একটা আনইজি জায়গার মধ্যে। ওয়েস্টের কন্ট্রোল ঠিকই রয়ে গেল। কিভাবে রইলো? ওই যে ডেভেলপমেন্টাল পার্টনার চিন্তা, তো অবশ্যই এটা তো বড়, এবং এটা নিয়ে বইয়ের মধ্যে আমি বেশ আলোচনা করছি, যে তাদের চিন্তার জায়গা থেকে, এডুকেশন সিস্টেমের জায়গা থেকে, আমাদের ওভারঅল ওয়ার্ল্ড ভিউটার জায়গা থেকে, যে আমরা কমপ্লিটলি এই মোল্ডের মধ্যে চিন্তা করতেছি। পাশাপাশি ডেভেলপমেন্টের পার্টনার, ডেভেলপমেন্টাল এইড, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, এরকম অনেক ফ্রেমওয়ার্কের মাধ্যমে বেসিক্যালি তাদের যে স্বার্থগুলো, তারা এগুলো বাস্তবায়ন করে নিল। পোস্ট কলোনিয়াল কান্ট্রিগুলো এখনো আপনি দেখবেন যে ওয়েস্টের যেই আন্তর্জাতিক প্রজেক্টগুলো আছে, জাতিসংঘ বলেন, পিস কিপিং ফোর্সেস বলেন, এটার ম্যাক্সিমাম সৈন্য কিন্তু আলটিমেটলি যায় পোস্ট কলোনিয়াল স্টেটগুলো থেকে।